তোমার বাবা একটা বেয়াদব, বুঝছো? কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়াও, এই ঘুম আমি এখন অন্য কৌশলে ভাঙাবো। সারফান কি বুঝল না বুঝল, মায়ের কথায় দাঁতবিহীন মারি দেখিয়ে হেসে উঠল। সারা ওকে কোলে করে নিয়েই ওয়াশরুমের দিকে গেল। সময়ের ব্যবধানে ফিরে এলো হাফ মগ পানি নিয়ে। শেষবারের মতো ফিরোজ দিকে কড়া চোখে চেয়ে হুট করেই ঠান্ডা পানিটুকু ছুঁড়ে মারল ফিরোজের মুখ বরাবর। আচানক এমন ঠান্ডা পানির স্পর্শে তরতরিয়ে উঠল ফিরোজ। লাফিয়ে বসে উত্তাল গলায় বলল, কি হলো? কি হলো? হুট করে ঘুম ভাঙায় যেন দিশেহারা ফিরোজ। ঘুমন্ত মস্তকে ঠিক ধরছে না কিছু। এই শীতে সাত সকালবেলায় এরকম ঠান্ডা পানির ঝাঁটা যতটা অনাকাঙ্ক্ষিত ততটাই অপ্রত্যাশিত। মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে। তবে নিজ চোখের সামনে সারাকে দেখে নড়ে চড়ে স্থির হলো ফিরোজ। নিজের অর্ধভেজা চুলে হাত বুলালো অবিশ্বাস্য ভঙ্গিতে। টুপ টুপ করে পানি পড়ছে, একদম মনে হচ্ছে ফ্রিজের বরফ গলা পানি। কি যে ঠান্ডা! উহ! তার উপর যদি ঠান্ডা পানির স্পর্শ হয় অবচেতন অবস্থায়। ফিরোজ রাগে কটমট করে তাকালো সারার দিকে। সুযোগ পেলে এক্ষুনি ধরে খেয়ে ফেলবে তাকে। তার এরূপ দেখে ঠিক তখনই ঠোঁট প্রসারিত করে বিদ্রূপের হাসি হাসল সারা। হাতের মগটি কোনো রকম ঝুঁকে মেঝেতে রেখে সারফানকে ঠিক করে নিল কাঁধে। প্রশ্নের উত্তর দিল, কি হলো, কি হলো? মনে হয় বৃষ্টি এলো। গা জ্বালানো, ছন্দ। ফিরোজ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল। সারার বাচ্চা, সকাল সকাল ফাজলামি শুরু করেছিস? সারা তৎক্ষণাৎ ফিরোজের মুখের উপর জবাব দিল। আমার বাচ্চাটা তো এখনো কথা বলতে শিখে নাই, এখন কি করে উত্তর দিবে তোমাকে? ফিরোজ আরও তেতে গেল। ভীষণ রকমের রাগ লাগল তার। কম্বল সরিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, দাঁড়া, তোর হচ্ছে আজ। অনেক দিন কানে কপালে খাস না, তাই না? মজা করছিস আমার সাথে? ফিরোজের উঠা দেখে 2 কদম পিছিয়ে গেল সারা। ভ্রু জোড়া কুচকে সাহস নিয়ে বলল, তোমার সাথে আমার মজার সম্পর্ক? তাই? তাহলে এটা কি ছিল? জমিদারকে জাগানোর স্বল্প চেষ্টা মাত্র। বাচ্চার কান্নার শব্দ যখন কানে যায় না, ঘুম ভাগে না, তখন তো অন্য পন্থাই অবলম্বন করতে হবে, তাই না? ফিরোজ কিছু বলবে, সারফান ঠিক তখনই নিজের 2 হাত প্রসারিত করে বাড়িয়ে ধরেছে বাপের দিকে। বাপের কোলে যাবে সে এখন। ফিরোজ ছেলেকে দেখে কপাল কুঁচকে রেখে সারার কোল থেকে নিল ওকে। ছেলের আবদার তার বড্ড প্রিয়। সারা সারফানকে ছেড়ে ফের বলল, ওকে নিয়েছো, এখন নিয়েই থাকো, রান্না বসাবো আমি। ফিরোজ শুনল কি শুনল না, নিজের কপালের ভাঁজ মুছে হুট করে সারার ওড়নার কোণ টেনে ধরল। অপ্রস্তুত হল সারা। ফিরোজ তা পাত্তা না দিয়ে অনায়াসে ওড়নার কোণ দ্বারা নিজের মাথা মুছতে মুছতে বলল, রান্না বসানো লাগবে না, তৈরি হ। বাহির থেকে খেয়ে আবৃতের বাসায় যাব। সারার যেন বিশ্বাস করতে পারল না। অবিশ্বাস্য সুরে জিজ্ঞেস করল। এখন? ফিরোজ প্রশ্ন শুনে তেড়া করে বলল, না, সামনের শুক্রবার। এমন তেড়ামি দেখে ভীষণ বিরক্ত হল সারা। ফুসতে ফুসতে সরল ফিরোজের সামনে থেকে। আফসোস লাগল তার। এ জীবনে বোধহয় এই ছেলে ভালো হবে না। কোনো সম্ভাবনা নেই, একদম নেই। এখন একটা বাচ্চা রয়েছে তার, তবুও তাকে জ্বালানো কমে না। সেই 5 বছর আগের মতোই এখনও। শুধু সময় পাল্টে গেছে, বছর উল্টে গেছে, নতুন সদস্য যোগ হয়েছে, আর সব আগের মতোই। দুজনেই ম্যাচিওর ছিল। চিন্তাধারা ছিল প্রায় সেম এবং স্বাভাবিক। বিয়ে শাদী বাচ্চা সবই নর্মাল দুজনের কাছে, জীবনের একটা অংশ। চাইলেও তা এড়িয়ে যাওয়া যায় না। তবুও ফিরোজের সঙ্গে উঠতে বসতে বারংবার স্থির হতে হয়েছে সারাকে। লজ্জায় থাকতে হয়েছে। সে সমস্ত লজ্জার সর্বোচ্চ পর্বত বারংবারই ভেঙেছে ফিরোজ। ফলস্বরূপ সারার সমস্ত লজ্জা টেনে 7 মাস পূর্বে আগমন হয়েছে সারফানের। 5 বছরের সংসারে প্রথম সন্তান। অথচ তাদের মধ্যে ভালোবাসার মতো কোনো শব্দ যোগ হয়েছে কিনা এখনও তা বোঝা দেয়। দিন যাচ্ছে, দুজনের এরকম ছোট ছোট ঝগড়া খুনসুটির মধ্য দিয়ে সংসার এগোচ্ছে। ফিরোজের ভাবনায় সংসার জীবন যেমন হওয়ার কথা ঠিক তেমনই। সবই নর্মাল, একদম নর্মাল। সারফান আবারও ঘুমিয়েছে। ফিরোজ ওকে শুইয়ে দিয়ে চলে গেছে ফ্রেশ হতে। সারা যখন আয়নার সামনে তৈরি হতে ব্যস্ত, তখনই কর্কশ শব্দে ফিরোজের ফোনটা নিজের অস্তিত্ব জানান দিল। সারা শব্দ শুনে বেডসাইড টেবিলটার কাছে এসে উকি দিল ফোনের উপর। নাম্বার দেখে নিয়ে হাঁক ছাড়ল ফিরোজকে। জানান দিয়ে বলল, আবৃত ভাইয়া ফোন দিয়েছে তোমার ফোনে। ওপাশ থেকে উত্তর আসলো না।
সারাও ফোন ধরল না। ফিরোজের ফোনে যেই ফোন দিক না কেন তাকে না বলে সে ধরে না। এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না, বরং নিজ কাজে মনোযোগী হলো আবারও। হসপিটাল থেকে বেরিয়ে একটু এগোতে না এগোতেই ট্রাফিক সিগন্যালের সম্মুখীন গাড়ি। ঢাকার ভেতর একটি কমন ব্যাপার। আবৃত বসে ড্রাইভিং সিটে, চোখে মুখে তার তৃপ্তির এক ঝিলিক দেখা যাচ্ছে। বেশ খুশি সে। প্রয়োজনীয় টেস্ট করার সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়েছে হাতে। আয়রার সন্দেহ সরাসরি বাস্তবে রূপ নিয়েছে। পজিটিভ এসেছে রেজাল্ট, যা বড়ই আনন্দের খবর। হয়তো বাবা হওয়ার আনন্দের তুল্যে আর কোনো আনন্দ হয় না। সেই আনন্দটাই উপভোগ করছে আবৃত। পাশের সিটে আয়রা হতাশ হয়ে কান থেকে ফোন নামালো। ফোনটা আবৃতের দিকে বাড়িয়ে ধরে বলল, ভাইয়া তো ফোন ধরলো না। আবৃতের কথাতেই ফিরোজকে ফোন দিয়েছে, তবে ফিরোজ ধরেনি সে ফোন। কথা শুনে স্নিগ্ধ হাসল আবৃত। সিগন্যাল পড়েছে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, বলেছিলাম না ওদের আসতে দুপুর। দেখো, মনে হয় ঘুম থেকে ওঠেই না এখনো। তাই কি? আমার তো গিয়ে রান্না চাপাতে হবে, সময় লাগবে না? সবাই আসার পর রান্নাই করব নাকি তাদের সঙ্গে সময় দেব? আবৃত শুনল, দম ধরে ভাবল কিছু একটা। এরপর স্বভাবসুলভ স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি হেল্প করে দিব, চলবে না? আয়রা এতে খুশি হল। আনন্দের স্বাদে বলল, খুব চলবে। শুধু চলবে বললে ভুল হবে, দৌড়বে একদম। না, এখন দৌড়াতে হবে না, ধীরে সুস্থে চললেই হবে। আয়রা আহাম্মক হয়ে আবৃতের দিকে তাকালো, মুখে বলল, সবে তো কিছুদিন, এখন থেকেই এত চিন্তা? তো চিন্তা করবো না? এ কথায় আয়রা শুধু তাকিয়েই থাকল বোকার মতো। নতুন নতুন বাপ হওয়ার মিশ্র অনুভূতিগুলো বুঝি এভাবেই প্রকাশ পায়? অবশ্যই পায়। এই তো, চোখের সামনের মানুষটারে নতুন অনুভূতিগুলো বেশ প্রকাশ পাচ্ছে তার কথায় কাজে। এ তো মিষ্টটার মাঝে আর কিছু বলার থাকে না বোধহয়। আয়রাও এরপর আর কিচ্ছুটি বলার সাহস হলো না যেন। সে চুপ করেই রইল। আবৃতের এটা ওটা সতর্ক বাণী শুনতে লাগল। মধ্য দুপুরের আগেই বাসায় পৌঁছে গেল তারা। আবৃত আগেই গোসল সেরেছে, ফলে সে এসেই খুশি মনে ফোন হাতে সোজা পড়ে গেল বিছানায়। শরীর এলিয়ে আয়েশি ভঙ্গিতে চোখ বুজল। বুকের ভেতর থেকে আনন্দগুলো যেন একান্তে কান পেতে শুনতে চাইছে। তবে আবৃতের গোসল হলেও এখন গোসল করা প্রয়োজন আয়রার। সে বোরখা হিজাব খুলে শুকনো পোশাক নিয়ে বলে গেল, আমি গোসলে গেলাম। সঙ্গে সঙ্গে আদেশসূচক উত্তর এলো আবৃতের কাছ থেকে, বেশি পানি ঢেলো না, ঠান্ডা লেগে যাবে পরে, চট জলদি বের হবে। আয়রা তা শুনে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে ফটাফট বলে ফেলল, তবে গোসল করার কি দরকার, না করেই থাকি বরং। আবৃত তাতেও বাদ সাধল। না, তা তো চলবে না। আয়রা কিঞ্চিত মুখ বাঁকিয়ে চলে গেল। লোকটা সব বিষয়ে কেন যে এত এত খেয়াল রাখে, আর রাখতেও জানে, যা শেষ হবার নয়। আয়রা সময় নিয়ে যখন বের হলো, আবৃত তখন বারান্দাতে ফোনে কথা বলছে কারোর সঙ্গে। আয়রা সেদিকে না তাকিয়ে মাথা থেকে তোয়ালেটা খুলে ভেজা চুলগুলো মুছতে লাগলো আয়নার সামনে দাঁড়িয়ে। আজ সে কালো রঙা একটি লং থ্রিপিস পরেছে, বেশ মানিয়েছে তার শরীরে। সে আপন মনে চুল মুছতে মুছতে কখন যে পিছন থেকে এসে আবৃত দাঁড়িয়েছে বুঝে উঠতে পারে না। আবৃত এক ধ্যানে আয়রাকে দেখেই চলেছে আয়নাতে। আয়রা অন্যমনস্ক হয়ে আয়নাতে তাকাতেই হঠাৎ খেয়ালে আসে আবৃতকে। না চমকে সহজ করে জিজ্ঞেস করল, কি দেখেন অমন করে? আবৃত নিজ ধ্যানে মগ্ন থেকে অবচেতন মনে উত্তর দেয় আয়রার প্রশ্নে। তোমাকে। আয়রা আয়নাতে আবৃতের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, আমাকে? সেই থেকেই তো দেখছেন, এখনো দেখার কি আছে? অনেক কিছু, সুন্দর লাগছে। বয়সটা বাড়ছে। আমার তো বয়স নয়, অন্যরকম সৌন্দর্য নজরে আসছে। কারণ আপনি হৃদয় দিয়ে দেখছেন। আবৃত তখনই ভুল শুধরে দিল আয়রার। আয়রার চুলগুলো নিজ হাতে ছাড়িয়ে দিতে দিতে মোহিত গলায় বলল, হুম, আমি হৃদয় দিয়ে নয়, হৃদয়ের রাঙায় মানুষটাকে দেখছি। আয়রা মুগ্ধ হল, লজ্জাও পেল। তা আড়াল করল মাথা নিচু করে। ছাড়া আর কিছু করারও নেই। কথার পাল্লায় বরাবরই আবৃতের কাছে হেরো সে। এ হারের শেষ যেন হয় না। এ হার স্বইচ্ছাতেও হারা যায়। তাদের শূন্য বাসাটা পূর্ণ হল দুপুরের পরপরই। একদমে কোলাহল পূর্ণ হয়ে উঠেছে ড্রয়িং রুমটা। সকলে মিলে বসে খোশ গল্পে মেতে উঠেছে আজ। সুযোগটা যেন অনেকটা দিন পর এসেছে। তাই পর্বের শুরুতেই গল্পের শুরু হয়। একে অপরের জমানো কথা বের হয়। ফিরোজ ও সারা তাদের ছোট্ট ছেলে সারফানকে নিয়ে এসেছে। মৌমি তার ছেলে মুত্তাকিকে নিয়ে এসেছে। এবং বাসার 2 সদস্য আয়রা ও আবৃত সকলে মিলে ড্রয়িং রুমটা পরিপূর্ণ করে বসা।
আলোচনা হচ্ছে আয়রা আবৃতের অনাগত সন্তান নিয়ে। সুখবরখানা পেয়ে খুশি সবাই। তার থেকেই যে কত কথা উঠছে তার হিসেব রাখা বড় দায়। আয়রার পাশটায় তার দিক চেপে বসেছে সেই ছোট্ট মুত্তাকি। এখন সে বেশ বড় হয়েছে, 6 বছর প্লাস চলছে তার। কথাবার্তা সুস্পষ্ট, পরিষ্কার। দিন গড়িয়ে পাকা পাকা কথা বলতে শিখেছে। এই যেমন সবার মধ্যেই নিজ মনের কথাখানা পেরে বসল। আয়রা আবৃত্তির বেবির কথা শোনায় স্পষ্ট করে বলে ফেলল, আমিও মামিমণির মতো একটা প্রিন্সেস চাই, যে মামিমণির মতোই হবে। এমন কথায় হাঁ করে তাকালো সবাই মুত্তাকির দেখে। আবৃত মাথা নিচু করে সূক্ষ্ম হাসল। তবে সবার মাঝখানে লজ্জায় পড়ে গেল আয়রা। মুত্তাকি সেই ছোট থেকেই আয়রাকে যেন একটু বেশিই পছন্দ করে। এ বাসায় সে যেন আসেই তার মামির জন্য। এত পছন্দ করে মামিকে যে মামির মতোই যেন কেউ আসে, সে আবদারটুকু জুড়ে দিল। ফিরোজ ওর কথায় হাসতে হাসতে নিজ ডান তুলে আশীর্বাদ দেওয়ার ভঙ্গিমায় বলল, তোমার মনস্কামনা পূর্ণ হোক বৎস। বলতেই খিলখিলিয়ে হাসল সবাই। মমি সেই সুরেই বলল, তার মামিমণিকে এতই পছন্দ যে এখন মামিমণির মতোই আরেকজন চায়, কি আবদার! মুত্তাকি তখনও অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ, চাই তো, আমার মামিমণির মতো চাই। সারা জিজ্ঞেস করল, আর যদি তোমার আবৃত মামার মতো একটা প্রিন্স আসে তাহলে? সঙ্গে সঙ্গে সবাই আগ্রহে উৎসুক হয়ে তাকালো আরও মুত্তাকির দিকে। বেশ আগ্রহ হলো এখন কি উত্তর দিবে মুত্তাকি। মুত্তাকি তখনও তার আবৃত মামার দিকে তাকাল। আবৃত তা দেখে এক ভ্রু নাচালে সে মামিমণির দিকে তাকায়। বেশ সময় নিয়ে মামা মামিকে দেখে ঠোঁট ফুলিয়ে গম্ভীর কণ্ঠে জবাব দেয়, আমার মতো হলেও চলবে, কিন্তু দৌড়াবে না। আরেক দফায় হাসির রোল পড়ল। আয়রা সবাইকে দেখতে দেখতে আর না পেরে অন্য প্রসঙ্গ টানল আলোচনায়। তৎক্ষণাৎ বলে উঠল, আচ্ছা, অনেক হয়েছে, এখন চলেন তো সবাই খেয়ে নিন। দুপুর গড়িয়ে বিকেল হলো বলে গল্প করা তো অনেক সময় আছে। কথায় সায় দিল সারা। তার এমনিতেও ক্ষুধা পেয়েছে, ছেলেটাও ঘুমিয়ে, এখন খেয়ে নেওয়াও ভালো। আস্তে ধীরে মৌমি মোত্তাকিও সায় দিলে উঠল সবাই। কয়েক মাস বেশ ভালোই গেল সকলের। তারা সবাই যখন আয়রা আবৃত্তির অনাগত সন্তান নিয়ে অধীর আগ্রহে অপেক্ষারত, শেষ সময় গুনতে উৎসুক সবাই, ঠিক তার আগেই অর্থাৎ আয়রার 3 মাসের মাথায় শোনা যায় তাদের সে অনাগত সন্তানের মিসক্যারেজের খবর। সবার খুশির আকাশে মেঘ জমে যায় একরাশ। ঠিক যেমনটি হয় বাড়া ভাতে ছাই ফেললে, তাদের ক্ষেত্রেও যেন ঠিক তাই হলো। দিনটা বৃহস্পতিবার, সন্ধ্যের সময় ঠিক। আয়রার স্বাস্থ্যে নানান ধরনের সমস্যা দেখা দেওয়ায় আবৃত কলেজ থেকে ফিরে আজ ওকে নিয়ে গেছিল হসপিটালে। সেখান থেকে ফিরতে ফিরতেই তাদের সন্ধে লেগে গেল। শেষমেশ বাসার নিচে আসতেই তপ্ত শ্বাস ফেলল আবৃত। নিজের দৃষ্টি বিভ্রান্ত গতিতে এদিক ওদিক ঘুরালো, তবুও পাশের সিটে বসা তার তারিনের দিকে তাকানোর মতো সাহস করল না। কোথা থেকে কি হলো? প্রথম সন্তানটা তাদের পৃথিবীতে আসার আগেই নাই হয়ে গেছে। এমন সংবাদ দুঃস্বপ্ন তুলল। তবুও সংবাদ শুনতে হয়েছে, নেই, পাশের মেয়েটি ঠিক নেই। তার থেকেও বেশি ভেঙে পড়েছে তারিন। আপাতত ও মুখ দেখার ক্ষমতা নেই আবৃতের। সে কোনো রকম ঢোক গিলে অস্পষ্ট স্বরে জানান দিল, আমরা এসে গেছি। অতি কষ্টে কান্না চেপে রাখা আয়রার যেন হুঁশ হলো। চমকে আশপাশ তাকিয়ে দ্রুত নেমে দাঁড়ালো সে গাড়ি থেকে। সেই ক্ষণে আবৃত গাড়ি গ্যারেজ করতে ব্যস্ত হওয়ায় আয়রা দ্রুত সরে পড়ল সেখান থেকে। আজ একাই বাসার ভেতর চলে গেল, যেন পালানোর পায়তারা করল খুব করে। পা জোড়া থামে তার নিজেদের ফ্ল্যাটের সামনে এসে। কাঁপা হাতে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে দুরন্ত পায়ে। এরপর নিজেদের কাঙ্ক্ষিত রুমের দিকে না গিয়ে সে সোজা চলে যায় পাশের রুমটায়। অস্বাভাবিক ভঙ্গিতে শব্দ তুলে দরজা আটকে দেয়। আবৃত আসে একটু পরে। ফ্ল্যাটের দরজা লাগিয়ে কোনোদিন না তাকিয়ে যখন নিজ রুমে যায়, তখনই মুখভঙ্গিমা বদলে গেল তার। মেয়েটা রুমে নেই, বারান্দাতেও নেই। কোথায় গেল আসতে আসতেই? ওয়াশরুমে? আবৃত কপালে চিন্তার অসংখ্য রেখা নিয়ে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়াল। নম্রস্বরে জানতে চাইল, তারিন, তুমি ওয়াশরুমে? কোনো আওয়াজ আসলো না, নিশ্চুপ একদম সব। পর মুহূর্তে আবারও ডাকবে তার আগেই খেয়ালে আসে দরজাটা বাহির থেকে আটকানো। বিষয়টা খেয়ালে আসতেই
বুকটা অজানা আশঙ্কায় হু হু করে ওঠে আবৃতের। চিন্তিত মস্তিষ্কে কিছু একটা ভেবে দ্রুত বের হয় সে রুম থেকে। পুরো বাসাটায় চোখ বুলিয়ে খুঁজতে চেষ্টা করে তার তারিনকে। কোথাও নেই দেখে চিন্তাধারা আরও গাঢ় হয় আবৃতের। সচেতন মস্তিষ্কে চারিপাশ দেখে। তীক্ষ্ণ চোখে সবটা পরোক্ষ করে শেষমেশ দাঁড়িয়ে যায় কাঙ্ক্ষিত দরজার সামনে। দরজায় নক করতে করতে উত্তাল ব্যস্ত গলায় ডাকতে থাকে। তারিন, তারিন, ভেতর আছো না তুমি? দরজা খোলো। তুমি এ রুমে কি করছো? প্রতি উত্তরে শূন্যতা শুধু। আবৃত যেন ঘাবড়ে যায়। চিন্তাধারা তার বিপরীতে চলছে। অস্থিরতায় ঘামছে সে। মেয়েটা ছেলেমানুষই কেন করছে? কষ্ট তো তারও হচ্ছে। তার রক্ত পৃথিবীতে আসার কথা থাকলেও গায়েব হলো কাঙ্ক্ষিত সময়ের আগেই। কষ্টটা কি কম? নেহাত নয়। তাই বলে এটা নয় যে দরজার ওপারের মানুষটার কষ্ট কম। সে পেটে ধরেছিল, তার কষ্ট আরও বেশি। তাই বলে এভাবে একান্তে কষ্ট পেতে হবে? আবৃত দম ধরে নিজেকে সামলে কাঁপা কাঁপা কণ্ঠে ফের বলতে লাগল। তারিন, শুনতে পাচ্ছ আমার কথা? আমি জানি তুমি দরজার ওপরে আছো। দরজা খোলো তারিন, দরজাটা খোলো। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো বললাম। দরজা খোলো প্লিজ। আজ ভীষণ অসহায় শোনাল আবৃতের কণ্ঠ। উন্মাদনার প্রকাশ পাচ্ছে। অদ্ভুত কিছু চিন্তারা তাদের বিস্তার করছে মস্তিষ্কে জুড়ে। সময় পের হলো কতক্ষণ। গাঢ় নীরবতা ভেঙে আবৃতের পকেটে থাকা ফোনটি বেজে উঠল স্বল্প আওয়াজে। নিজেকে সামলে ফোনটা বের করে দেখল সে। ফিরোজ ফোন দিয়েছে। হসপিটালে থাকতেই নিত্যদিনকার মতো ফোন দিয়েছিল সে। আবৃত বলেছে সবটাই। তবুও এখন কেন ফোন দিল বুঝে আসলো না। ফোন রিসিভ করে কানে ধরল সে। হুম, ওপাশ থেকে ফিরোজের গলা আসলো। হ্যাঁ, তোরা বাসায় পৌঁছে গেছিস? হুম। ঠিক আছিস তুই? আবৃত দীর্ঘশ্বাস ফেলল শুধু। বন্ধ দরজাটার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে জবাব দিল। হুম, ঠিক আছে। ফিরোজও ওপাশ থেকে বিশ্বাস করল না তা। প্রথম সন্তান। খুব খুশি ছিল আবৃত। সে এভাবে ঠিক থাকবে? হসপিটালে থাকতে ভাইয়ের অন্যরকম গলা পেয়েছিল সে। ধরা গলায় বলেছিল, আমার বাচ্চাটার অস্তিত্ব আর নেই ভাই। কি যে করুণ ছিল তখন গলা। ফিরোজ তপ্ত শ্বাস ফেলে ওসব ভাবনা রেখে আবৃতের ব্যাপারে আর কথা বলল না। জিজ্ঞেস করল আয়রার কথা। ভাবি, ভাবি কোথায়? অনেক ভেঙে পড়েছে নিশ্চয় মেয়েটা। আবৃত বন্ধ দরজার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। দম আটকে রেখে উত্তর দিল। দরজা আটকে রয়েছে। ওপাশ থেকে ফিরোজ ফোঁস করে আটকে রাখা শ্বাস ছাড়ল। আয়রা দরজা খুলে বাহিরে বের হলো তখন। আবৃত তা দেখে ফিরোজকে বলল। পরে কথা বলছি। বলেই কল কেটে দিল সে। তাকালো আয়রার পানে। চোখ মুখের অবস্থা নাজেহাল। চাওয়া যাচ্ছে না একদম। এইটুকু সময়ে কি অবস্থা করেছে নিজের। আবৃত ফোনটা কোনোরকম পকেটে পুরে জলদি হাতে আয়রাকে বুকের মধ্যে নিল তার। আয়রার মাথায় হাত রেখে বড় বড় শ্বাস ফেলে বলল, এমনটা কেউ করে দাঁড়িন? কতটা টেনশন দিলে তুমি আমাকে জানো? আয়রা সেই প্রসঙ্গে গেলই না। উল্টো আবৃতকে জড়িয়েই বলতে লাগল। আপনি আমাকে ভুল বুঝবেন। বিশ্বাস করুন, কোথায় থেকে কিভাবে কি হলো আমি জানি না। আমাদের বাচ্চাটা। কথা সম্পূর্ণ করতে দিল না আবৃত। আয়রাকে নিজের সঙ্গে আরও দৃঢ় বন্ধনে চেপে ধরে অবিশ্বাস্য সুরে বলল, তুমি আমাকে চেনেছ মেয়ে? আমি তোমাকে ভুল বুঝবো কেন? বাচ্চাটা তো তোমারও ছিল, তাই না? বাচ্চাটা। আয়রা অঝরে কাঁদতে লাগল। কোনরূপ বাক্য ব্যয় করার ক্ষমতা যেন হারিয়েছে। ডুকরে কাঁদছে সে। যে সন্তান এতদিন পেটে ছিল, সে সন্তান তার অস্তিত্ব হারানোর বেদনা সচ্ছে না তার। হুট করে কি যে এক শূন্যতা, কি যে এক অনুভূতি। ক্ষণে ক্ষণে সে অস্তিত্ব বুঝতে না পারার যে ব্যাপারটা, তা বড্ড পোড়াচ্ছে তাকে, অসহনীয় পীড়া দিচ্ছে। আবৃত ওর অবস্থা দেখে মাথায় স্নেহসূচক হাত বুলিয়ে বলতে লাগল, কাঁদে না। আল্লাহ নিশ্চয়ই আমাদের নিরাশ করবেন না। ভরসা রাখো। তোমার শরীর ভালো নয়, কাঁদলে আরো খারাপ হবে। চুপ করো। আয়রা আর উত্তর দিতে পারল না। কাঁদতে কাঁদতে মুখ থেকে কথা আর বেরোচ্ছে না তার। আবৃত না পেরে চট করেই কোলে তুলে নিল ওকে। নিজেদের রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল ওকে সযত্নে। জ্বর বোধহয় আসবে মেয়েটার। ডক্টরও কিছু ঔষধপত্র দিয়েছে, খাওয়াতে হবে তা। তার আগে খাবার খাওয়ানো প্রয়োজন। আবৃত কিছুক্ষণ আয়রাকে ধরেই রাখল নিজের বাহুর মধ্যে। সময় গড়াল। আয়রা নীরবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল সেই সন্ধেবেলা। আবৃত উঠল বিছানা থেকে। উঠে ফ্রেশ হয়ে এসে মাগরিবের নামাজ পড়ে কিচেনের দিকে হাঁটা লাগালো। কিছুক্ষণ ঘুমাক তারিন।
এর মধ্যে দুপুরের খাবারগুলো গরম করে নেওয়া যাবে, খাইয়ে দাইয়ে ঔষধ খাওয়াতে হবে। রাতের সে অন্ধকার পেরিয়ে নতুন একদিনের সূচনা হয়েছে। অন্ধকারের গুমোট কষ্ট, অস্বাভাবিক নীরবতা ভেঙে শোনা গেল ফজরের আজানের ধ্বনি। আজ আবৃতের নিজে থেকেই ঘুম ভেঙে গেল। প্রতিদিন আজানের পর আয়রা ডেকে তোলে তাকে, অথচ আজ আয়রা বেঘরে ঘুম, কোনো নড়চড় কিংবা সারা শব্দ নেই তার। আবৃতের বুকের মধ্যে মুখ লুকিয়ে নিশ্চিন্তে ঘুমের দেশে তলিয়ে রয়েছে। আবৃত ঘুমন্ত আয়রাকে সাবধানে নিজ বুক থেকে তুলে বালিশে শুইয়ে দিল ভালো করে। এরপর সতর্কতার সহিত উঠে পড়ল, ফ্রেশ হলো, নামাজ পড়ল, এরপর নিঃশব্দে কিচেনে গেল। আয়রাকে না জাগিয়েই নিজে যা পারল বানিয়ে নিল হালকা পাতলা। আজ জুমাবার, বেশ সুবিধেই হলো তাতে। মেয়েটাকে সময় দেওয়া যাবে, বিকেলের দিকে না হয় আপুকে আসতে বলা যাবে, মুত্তাকিকে নিয়ে থেকে যাবে কয়দিন, তারিনও একটু সহে উঠবে ব্যাপারটা। শরীরের যে অবস্থা তাতে একা রাখা যাবে না ওকে। নানান ভাবনায় মশগুল আবৃত নিজ ভাবনার মাঝেই দক্ষ হাতে হাতের কাজটুকু করে নিল। পাস্তা বানিয়ে নিয়েছে প্রথমে, এরপর 2টো ডিম সিদ্ধ করে নিয়েছে, 1 গ্লাস গরম দুধ, সঙ্গে কলা, একটা আপেল ও মালটা কেটে নিয়েছে। সব করে নিয়ে একটি ট্রেতে করে নিয়ে গেল রুমের দিকে। ঘড়ির কাঁটা 7টার ঘরে। আবৃত ট্রেটা টেবিলে রেখে আয়রার কপালে হাত রাখে সর্বপ্রথম, বুঝতে চাইল শরীরের তাপমাত্রা। আবারও জ্বর উঠছে মেয়েটার। রাতে ঔষধ খাইয়ে দেওয়ার পর জ্বর কমেছিল, এখন আবারও উঠছে আস্তে আস্তে। আবৃত ডাকল ওকে। তারিন, শুনছো? উঠে পড়ো এখন, খেতে ঘুমাবে না হয়। আয়রা অবচেতন মনে ঘুম ঘুম কণ্ঠেই উত্তর দিল। হুম। উঠো। চোখ খুলল আয়রা, শরীর দুর্বল ভীষণ। আবৃত ওকে সাহায্য করল উঠে বসতে। আয়রা ঠিকঠাক হয়ে বসে আবৃতের দিকে তাকালো শান্ত মুখশ্রীতে। প্রথমেই জিজ্ঞেস করল, কয়টা বাজে? আবৃত পাশে বসল আয়রার। ওর এলোমেলো অগোছালো চুলগুলো কানের পিঠে গুছিয়ে দিতে দিতে ছোট্ট করে বলল, 7টা। আপনি কখনো উঠেছেন? আসানের পর। আমায় ডাক দিননি কেন? তোমার শরীর ভালো নেই, শুধু শুধু ডাকতাম কেন? এখন ডাকলাম, উঠো, গরম দুধ ঠান্ডা হয়ে যাবে। আয়রা গরম দুধের কথা শুনে হাঁ হয়ে তাকালো আবৃতের দিকে। মানুষটা রাতেও খাবার দাবার গরম করে খাইয়েছে তাকে, তাও রাতে না হয় খাবার করাই ছিল, শুধু গরম করেছে। কিন্তু আজ কষ্ট নিশ্চয়ই তারও হয়েছে, কিন্তু মানুষটা সেসব বাদ দিয়ে তার যত্ন করছে, অথচ সে ঘুমাচ্ছে, রান্না পর্যন্ত করতে হচ্ছে সে থাকতেও। আয়রার ভীষণ অসহায় লাগলো নিজেকে। ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসতে চাইছে। এত অসহ্য যন্ত্রণা হচ্ছে ভেতরে। সে গলা ভিজিয়ে প্রশ্ন করল, এখনো রান্না করছেন? আবৃত আয়রার দিকে তাকিয়ে কি যেন খোঁজার চেষ্টা করছে। ওভাবেই ছোট্ট করে উত্তর দিল, অল্প স্বল্প। এত কষ্ট কেন করছো? আমি ঠিক আছি তো, আমায় ডেকে দিলেই পারতে। আবৃতের পছন্দ হলো না আয়রার কথা। আশ্চর্য কথা বলছে মেয়েটা। সে মুখে একটু কাঠিন্যের ছাপ এনে স্পষ্ট করে বলল, তোমাকে এত বুঝতে কে বলেছে তারিন? এত চিন্তা করতে হবে না তোমার। এখন আপাতত নিজের অর্ধাঙ্গের সেবা যত্ন গ্রহণ করো, কোনো চিন্তা করতে হবে না তোমার। আয়রা অবোধ শিশুর মতো তাকিয়ে তাকিয়ে দেখল কতক্ষণ আবৃতকে। এরপর চোখটা নামিয়ে নিল, দৃষ্টি স্থির করল নিজ কোলের মধ্যে। নীরবেই দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল তার। চোখ এড়ালো তা আবৃতের, কিছু বলতেও পারল না। কি বলবে? সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ সে উদয় করতে পারছে না নিজের ভেতর। তবুও যথাসম্ভব চেষ্টা করছে আয়রাকে সামলে নেওয়ার। দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে তার ভেতর থেকে। কিন্তু তার তো এসব দেখলে হবে না। সে আয়রাকে তাড়া দিল। ওঠো, ফ্রেশ হয়েছে খাবারগুলো খেয়ে নাও, এরপর মেডিসিন আছে তোমার। আয়রা কথার অবাধ্য হল না, ধীরে সুস্থে নামল বিছানা থেকে। সে ফ্রেশ হয়ে আসতে আসতেই আবৃত বেশ সুন্দর করে এলোমেলো বিছানাটা গুছিয়ে ফেলল হাতের সঙ্গে। আয়রা আসলে ওকে সযত্নে খাইয়ে নিজেও খেল। এরপর প্রয়োজনীয় ঔষধ দিল আয়রাকে। মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুই অস্থায়ী, এই আছে তো এই নেই। তাই বলে খাওয়া দাওয়া তো বাদ যায় না কারোর, বাদ দেওয়া যায় না। জীবন থাকলে যেমন সুখ দুঃখ দুটোই মানিয়ে নিতে হবে, ঠিক তেমনি বাঁচার তাগিদে খাবারটা খেতেই হবে, এটাই যেন নিয়ম। তখন বিটেলের সময়টা 4টে। ড্রয়িং রুমে বসে রয়েছে আবৃত ও ফিরোজ। এটা সেটা নিয়ে কথা বলছে দুভাই। আয়রার রুমে ঘুমিয়ে, শরীরের দুর্বলতা, মানসিক অশান্তি এবং ঔষধের প্রভাবে সে নাকাত। ফিরোজ এসেছে 0.5 ঘন্টা কি 1 ঘন্টা আগে, আয়রা ঘুমিয়ে যাওয়ার পর। সে একাই এসেছে আজ। সে প্রসঙ্গে বলল, সারা থাকলে না হয় মেয়েটার কাছে থেকে যেতে কদিন।
কিন্তু ওদের মা ছেলেকে তো আমি কাল সকালেই বাড়ি পাঠালাম ফারাজের সঙ্গে। আবৃত জানতো না ব্যাপারটা, তাই জানতে চেয়ে প্রশ্ন করল, হুট করে বাড়ি কেন? ওর নানা নাকি খুব অসুস্থ, দেখতে চেয়েছে নাকি। একটু থেমে ফিরোজ আবারও বলল, আবুকে বলছিস? মোত্তাকিকে নিয়ে আসলে মোত্তাকি একাই 100 হবে মেয়েটার জন্য। বলছিলাম তো সকালের দিকে। কলিং বেল বেজে উঠল তাদের কথার মধ্যে বিরতি বিয়ে। আবৃতকে উঠতে না দিয়ে ফিরোজ উঠল। কে এসেছে দেখার জন্য? কে আসল দরজার ওপারে? ফিরোজ বিড়বিড় করতে করতেই দরজা খুলে দিল। কে আসল এখন? সে দরজা খুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো সামনন বরাবর। ঠিক তখনই তার কপালে ভাঁজ করল কতকগুলো। দরজা খোলার পর কাউকে দেখছে না নিজের সামনে। আশপাশ তাকালো, তবুও কাউকে নজরে এলো না তার। চেয়াল আপনা আপনি ঝুলে গেল ফিরোজের। আশ্চর্য, কলিং বেল তো বেজেছে, তাহলে কেউ নেই কেন? কেউ মজা করল নাকি? ফিরোজ যখন কাউকে না পেয়ে নানান ভাবনায় ব্যস্ত, ঠিক তখনই বাচ্চা সুলভ কণ্ঠে একটু গম্ভীর কণ্ঠস্বর শুনতে পায় ফিরোজ। আমি এখানে মামা, নিচে তাকাও। কণ্ঠের উৎস অতি নিকটে। ফিরোজ চমকায়। হতভম্ব কিংবদন্তি হয়ে উঁচু মাথা নিচু করে চোখের সামনে দৃশ্যমান হয় ছোট্ট মুত্তাকি। দুহাত পিছনে রেখে হারামে দাঁড়িয়ে মাথা উঁচু করে ফিরোজের দিকেই চেয়ে রয়েছে, দৃষ্টি অত্যন্ত শান্ত স্থির। ফিরোজ তবদা খেয়ে জিজ্ঞেস করল, ওলে বাবা, মোত্তাকি যে? মুত্তাকি প্রতিক্রিয়া দেখালো না খুব একটা। বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমি মোত্তাকি। ফিরোজ এক গাল হাসল। মুত্তাকির গুছানো চুলগুলো এলোমেলো করে বলল, হ্যাঁ, তুমি তো মোত্তাকি, কিন্তু তোমার আম্মু কোথায়? কলিং বেল তুমি চেপেছ? মুত্তাকি সাত সাত মাথা দুলিয়ে উত্তর দিল। আমি চেপেছি, আম্মু আসছে। ফিরোজ আবারও প্রশ্ন করল। কিভাবে চাপলে তুমি বেল? ফিরোজের কথা শেষ হতে না হতেই মৌমি এসে পিছনে দাঁড়িয়ে গেল। ফিরোজ একবার মৌমির দিকে তাকালো, তো আর একবার মুত্তাকির দিকে। মুত্তাকি তখন মামার প্রশ্নের উত্তরে পিছন থেকে হাত এনে সামনে ধরল উঁচু করে। একটি ব্যাডমিন্টন ব্যাট। ফিরোজ বুঝল ছোট্ট মুত্তাকি এটার সাহায্যেই যা করার করেছে। হাসল সে ছেলেটার বুদ্ধি দেখে। মৌমি বলল, ব্যাডমিন্টন এনেছে পুরোটা, মামির সঙ্গে নাকি সে খেলবে, তারই একটা ব্যাট বের করে নিয়ে উপরে উঠেছে। ফিরোজ দরজা থেকে সরে ওদের সাইড দিয়ে বলল, বুঝতে পারছি, আসো ভেতরে। আমি আরও আবৃত্তিকে বলতেছিলাম তোমাদের আসতে বলতে। মৌমি ভেতরে এসে বলল। সকালের দিকেরই বলেছিল আমাকে। দরজা লাগিয়ে ওরা ভেতরে আসতেই আবৃত বসা থেকে উঠে দাঁড়ালো। মৌমি দেখল ভাইকে, মায়া হলো। নিশ্চুপে এসে হাতের ব্যাগটি রেখে ভাইয়ের কাঁধে ভরসার হাত রাখল, বলল না মুখে কিছু। আবৃত জিজ্ঞেস করল, শুধু তুমি এলে? মৌমি বুঝল আর কাকে ইঙ্গিত করতে চাইছে আবৃত। সে ঠোঁটে কিঞ্চিত হাসি রেখে বলল, মুত্তাকির বাবা বিজনেসের জন্য ঢাকার বাইরে গেছে কাল। আবৃত ছোট্ট উত্তরে ও বললে মুত্তাকি এদিক ওদিক দেখে নিয়ে মিষ্টি সুরে জিজ্ঞেস করল, মামিমণি কোথায় মামা? মামিমণিকে দেখছি না, আমি যে আসলাম। আবৃত ওর মতো করেই উত্তর দিল। তোর মামি মনে যে ঘুমাচ্ছে আব্বু। মুত্তাকি সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন ছুড়ল। আম্মু বলেছে মামিমণির অসুখ। মামিমণির কি খুব অসুখ? অজানায় অবুঝপনায় বেশ সহজ সরল প্রশ্ন করল মুত্তাকি। তার এ প্রশ্নের উত্তর দিল ফিরোজ। খুব নয়, সামান্যই অসুখ, বুঝলে তো? তুমি পারবে তোমার মামিমণিকে ঠিক করতে? হাঁ হয়ে তাকালো মুত্তাকি ফিরোজের দিকে। কথার অর্থ বুঝতে না পেরে চোখ পিটপিট করল। জিজ্ঞেস করল, আমি কি করে? আমি কি ডক্টর? ডক্টর নও, কিন্তু মামিমণির জন্য না হয় ডক্টর হবে। মামিমণিকে একটু হাসাতে, একটু ভালো রাখতে পারবে না? মুত্তাকি শুধু হাঁ হয়ে চেয়ে রইল ফিরোজের দিকে, যেন ভাবতে বসল কিছু একটা। ফিরোজ হাসল ওর মুখের অবস্থা দেখে। আয়রা ঘুমিয়েছিল দুপুরের পর, এখন প্রায় 5টা বাজে। ঘুম জিনিসটা অতিরিক্তও ভালো নয়। আবৃত ঘরে গিয়ে নিশ্চুপে আয়রার মাথার কাছে বসে, কপালের উপর ছড়িয়ে থাকা কতগুলো চুল সরিয়ে দিতে দিতে আস্তে ধীরে ডাকতে লাগলো আয়রাকে। তারিন, তারিন শুনছ? ডাকের পরপরই চোখ খুলে তাকায় আয়রা। বড় বড় চোখে আবৃতের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, এরপর উঠে বসে। আবৃত নরম সুরে বলল, উঠে ফ্রেশ হয়ে বাইরে চলো, দেখো কারা আসে। আয়রা বুঝল না, জানতে চাইল, কারা এসেছে? এসেছে অনেকেই, তুমি উঠে ফ্রেশ হও। আয়রা নিশ্চুপ রইল। কিছুক্ষণ নিশ্চুপ থেকেই হুট করে মাথা তুলে তাকালো আবৃতের দিকে। আচানক প্রশ্ন করে বসল। আপনি দুপুরে খেয়েছিলেন? ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটল আবৃতের।
মেয়েটা নিজের অসুস্থতার মাঝেও তার খোঁজ করতে ভুলছে না। খোঁজ নিচ্ছে তার খেয়েছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, কত কষ্ট করতে না কত ভাবনা তার আবৃতকে নিয়ে। আবৃত বলল, তোমার সঙ্গে না খেলাম তখন, বলে গেলে? খেয়েছিলেন? আমার কেন মনে হচ্ছে না? খেয়েছিলাম। বলেই আবৃত উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল আয়রার সামনে। উঠে এসো। আয়রা বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে ধরল হাতখানা। একটু নড়চড় করে উঠতেই চোখমুখ কুঁচকে আসে তার অস্বাভাবিকভাবে। স্থির হয়ে চেপে বসে আবারও বিছানায়, অন্য হাতে পেট চেপে ধরে। আবৃত ওর অবস্থা দেখে ভয় পেল বোধহয়। দ্রুত আয়রার পাশে বসে। কি হলো, কষ্ট হচ্ছে? আয়রা একই অবস্থায় ব্যথাতুর কণ্ঠে উত্তর দিল। পেইন হয় কেমন যেন। আবৃত বুঝল। কিছু সময় আয়রার দিকে তাকিয়ে নীরবেই পার করল। পাশ থেকে ভরসা দিল, স্থির করল। পেইন ক্ষণস্থায়ী। দেখা গেল ক্ষণ মুহূর্ত পরেই আয়রা স্বাভাবিক হলো আবারও। উঠতে চাইলে আবৃত সাহায্য করল। সন্ধ্যা হয়ে এসেছে, হয়তোবা মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরেই। ফিরোজ তখন ড্রয়িং রুমে বসে বসে মুত্তাকির সঙ্গে বল খেলতে। মুত্তাকি কিচেনের সাইডটা থেকে বল ছুঁড়ে মারছে, ফিরোজ তা ক্যাচ করে আবার ওর দিকে ছুঁড়ে দিচ্ছে। তখনই আয়রাকে নিয়ে বের হলো আবৃত। মুত্তাকি তাদের দেখার সঙ্গে সঙ্গে চিল্লিয়ে বলে উঠল। ওই তো মামিমণি এসে গেছে। তার গলার আওয়াজ শুনে কিচেন থেকে টকর কাটে মমি। এভাবে চিল্লায় না মুত্তাকি। মমি চা করছে সকলের জন্য। আয়রা হুট করে ফিরোজ, মুত্তাকি, মমিকে দেখে অবাক হয়ে তাকিয়ে সকলের দিকে। বিশ্বাস হচ্ছে না যেন। কোন সময় এসেছে সকলে, সে তো জানে না কিছু, টেরও পায়নি। আয়রা শেষমেশ নিজের অবাকতা কাটাতে না পেরে বিস্ময় নিয়ে তাকায় আবৃতের পানে। আবৃত চোখের ইশারায় আশ্বস্ত করে। মুত্তাকি তখনই দৌড়ে এসে জড়িয়ে ধরল আয়রাকে। মাথা উঁচু করে মামির মুখখানি দেখতে দেখতে বলে, মামিমণি, তোমার কি খুব বেশি অসুখ? উদাসীন ভঙ্গিতে কোনোরকম হাসল আয়রা। মুত্তাকির মাথার চুলগুলো আলতো হাতে বুলিয়ে দিয়ে বলল, না তো, মুত্তাকি এসেছে না। এখন আমি একদম ঠিক আছি মুত্তাকিকে দেখে। মুত্তাকি অতশত বুঝল না। মামি ঠিক আছে বলেছে, সে ঠিকই ধরে নিল। অতি উৎসাহী হয়ে বাচ্চাসুলভ আচরণে বলল, তাহলে তুমি আমার সঙ্গে খেলবে? আমি ব্যাডমিন্টন এনেছি, তুমি আর আমি খেলবো। তা না হয় খেলবে, এখন তো মামিকে বসতে দাও মুত্তাকি। মমি চায়ের ট্রি টি টেবিলে রাখতে রাখতে বলল। এতেই যেন হুঁশ হলো মুত্তাকি। দ্রুত মামির হাত ধরে নিয়ে বসিয়ে দিল সোফায়, পাশাপাশি সেও বসল। আবৃত বসল ফিরোজের পাশে। আয়রা ফিরোজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কেমন আছেন ভাইয়া? ফিরোজ তাকিয়েছিল আয়রার দিকে। মেয়েটা মিষ্টি, ভীষণ মিষ্টি, অথচ এই দুদিনে বেশ শুকিয়ে গেছে। দেখে এমন মনে হচ্ছে শরীরে ঠিকভাবে হাঁটা চলার মতো বল পর্যন্ত নেই। বয়সে অনেক ছোট, বোন তুল্য। ফাইজা লোমার থেকে কম দেখা হয় আয়রাকে। ফিরোজ আয়রাকে ঠিক নিজ আরও দু বোনের মতোই দেখে। এই অবস্থায় মেয়েটাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। মেয়েটার যদি এ অবস্থা হয় তাহলে আবৃতির কি হবে? অন্যমনস্ক ফিরোজ আজ শুধু আবৃতের ভাই নয়, বরং সামনের মেয়েটার বড় ভাই হয়ে তুমি সম্বোধন তুলে প্রশ্নের উত্তরে বলল, ভালো তো ছিলাম, কিন্তু তুমি এটা নিজের কি অবস্থা করছো? খাওয়া দাওয়া কি জলাঞ্জলি দিছ? আয়রা মাথা নিচু করে নিল সঙ্গে সঙ্গে, যেন মুখ লুকিয়ে ফেলল সে। কণ্ঠস্বর নিচু রেখে ফিরোজের কথার উত্তর দিল। করি তো খাওয়া দাওয়া। আপনি বাবুকে হাঁটেননি? ফিরোজ তপ্তশ্বাস ছেড়ে বলল। বাবু বাড়ি ঘুরতে গেছে, ঢাকায় আসলে আসবে এখানে। আয়রা তখন তাকায় মমির দিকে। মমি ওর চোখের ভাষা বুঝে নিজ থেকেই বলল, আমিও ভালো আছি, এ বাসায় আসলাম, এখন তো ছেলের জ্বালাতন করা কমবে, আমাকে আরও ভালো থাকবো। এহেন কথায় নিঃশব্দে হেসে ফেলে আয়রা। মমি তখন একে একে সবাইকে চায়ের কাপ ধরিয়ে দিল। এক কাপ আয়রাকেও দিল। মুত্তাকি তা দেখে বায়না ধরে বসল। আমিও চা খাবো আম্মু, আমাকেও চা দাও। তৎক্ষণাৎ কড়া গলায় না করে উঠল মমি। ছোটরা চা খায় না, তুমিও খাবে না? কেন খাই না, আমি খাবো। আবৃত বলল। চা একদম মজা হয় না আব্বু, তোমার খেতে হবে না। মুত্তাকি মামার দিকে চোখ তুলে বলল। তাহলে তোমরা যে খাচ্ছ? ফিরোজ ওকে সামাল দিতে বলল, কারণ চাটা তো একটা খাবার, আর খাবার নষ্ট করতে নেই, তাই আমরা বাধ্য হয়ে খাচ্ছি। কিন্তু মুত্তাকি আরও কিছু বলবে তার আগেই থামিয়ে দিল আয়রা ওকে। ওর দিকে তাকিয়ে মিষ্টি আওয়াজে বলল, তুমি বরং মজাদার কিছু খাবে, চলো আমার সঙ্গে। বলেই মুত্তাকিকে নিয়ে নিজেদের রুমের দিকে গেল। রুমে গিয়ে চকলেট বের করল বেশ কিছু। আবৃত দু একদিন পর পর এটা সেটার সঙ্গে চকলেট এত আনত যে জমে গেছে এখন চকলেট। ভালো মতো দেখলে ভিন্ন প্রায় সব ধরনের চকলেট দেখা যাবে, যেন আয়রা কালেকশনে রেখেছে এক একটা। আয়রা সবগুলো চকলেট দিল মুত্তাকিকে। মুত্তাকি হাঁ হয়ে দেখল সব।
গোল গোল চোখ করে বলল, মামিমণি, তোমার কাছে দেখি অনেকটা চকলেট। তুমি কি চকলেটের মার্কেট করবে? আয়রা হেসে বলল, হ্যাঁ করব। তুমি বড় হও দ্রুত, তুমি আমি মিলে করব। ঘরে বসেই মামি ভাগ্নে রাজ্যের কথা জুড়ে দিল। সময় গেল ৮টার ঘরে। ফিরোজকে সবাই বলছে থাকতে, কিন্তু সে থাকবে না। বের হলো সে বাসা থেকে। আবৃতও বের হলো তার সঙ্গে, হয়তো রাস্তা এগিয়ে দিতে। দুজনে মিলে বাসার নিচে নামতেই ফিরোজ আবৃতের কাঁধ চাপড়ে বলল, মেয়েটার অবস্থা ভালো নয়, ওর খাওয়া দাওয়ার দিকে নজর দিস, আর নিজেও ঠিকমতো খাস। আবৃত চুপচাপ ফিরোজের কথা শুনে নির্লিপ্ত থেকে জবাব দেয়। বললাম না আজ থাকতে, কাল তো অফিস ছিল না। অন্যদিন থাকবো, কাল কাজ আছে আমার একটা। বুঝছি। ফিরোজ যাওয়ার পায়তারা দেখিয়ে পরপর বলল, আচ্ছা আসছি তাহলে। মেয়েটা কিন্তু ভেঙে গেছে ভেতর থেকে, দেখিস উল্টোপাল্টা ভাবনা আনতে পারে মাথায়। মেয়ে মানুষ তো, নিজের খেয়ালও রাখিস। চলি। আয়রা তখন ড্রয়িং রুমে বসে সোফায়, মুত্তাকি ডাইনিং টেবিলে। চকলেট শেষ করার পর নুডলসের বায়না ধরেছিল, এখন তা পেয়ে খাচ্ছে শান্ত হয়ে। মৌমি মুত্তাকিকে পানি টানি সব দিয়ে আয়রার পাশে এসে বসল রিল্যাক্সে। কিছু সময় তাকিয়ে থাকলো মেয়েটার দিকে, এরপর বলে উঠল, তোমাকে বললাম নুডলস খেতে, খেলে না। এভাবে না খেলে চলবে? নিজের শরীরের অবস্থা দেখেছো? ধ্যান ধরে থাকা আয়রা নিচু মাথা তুলে মৌমিকে দেখে নিল একবার, এরপর আবারও মাথা নিচু করে এনে ছোট্ট করে বলল, খাই তো। আরও খেতে হবে, এত বড় মেয়ে, সেরকম পরিমাণেই খেতে হবে। একটু ঘন ঘন খাবে তো। আয়রা কথা বলল না কোনো, অস্বাভাবিক নীরব থাকল কতক্ষণ। মৌমিও চুপ থাকল, কিছু বলল না আর। আয়রার ভাবসাব দেখে তাকে ভাবতে সময় দিল। আয়রা সে সময় শেষ করে হঠাৎ করেই মাথা তুলে তাকালো মৌমির দিকে। অত্যন্ত ঠান্ডা স্বরে ডাক দেয়, আপু। মৌমি এটারই অপেক্ষায় ছিল, সঙ্গে সঙ্গে আগ্রহ নিয়ে উত্তর দিল। হুম। আয়রা নড়ে চড়ে বসল, একটু সময় নিয়ে সাহস সঞ্চয় করল মনে। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে দূর দূর হৃদয়ে বলতে লাগল, যদি যদি আমি মানে যদি আমি আর কখনো কনসিভ করতে না পারি, তাহলে তাহলে আপনার ভাইকে। ভীষণ আমতা আমতা করছে আয়রা। মৌমি তুক্ষর বুদ্ধি সম্পন্ন মেয়ে, কথা সম্পূর্ণ করতে দিল না সে আয়রাকে। আয়রার শেষে ওই আমতা আমতার মাঝেই যা বোঝার বুঝতে পারল সে। সঙ্গে সঙ্গে আয়রাকে থামিয়ে দিল কঠোর আওয়াজ তুলে। প্রথমবারের মতো শক্ত গলায় ধমকে উঠল, আয়রা। আয়রা শব্দ করে কেঁদে ফেলল তখনই। যথেষ্ট চেষ্টা করছে না কান্না করার, তবুও তার ফুপানোর আওয়াজটা তীব্রভাবে শোনা যাচ্ছে। মৌমি অবাক হয়ে তাকিয়ে ওর দিকে। মেয়েটা বয়সে কত ছোট তার, তবুও মৌমি জানত আয়রা ম্যাচিওর যথেষ্ট। কিন্তু সেই মেয়ে এ কথা বলবে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। কিন্তু সময় নিল আয়রাকে বুঝার। আজ মনের ক্ষেত্রে তার ম্যাচিওরিটি খাটছে নাই পারে। যথেষ্ট ম্যাচিওর হলেও অত্যন্ত নরম মনের মানুষ আয়রা। অনাগত সন্তান হারানোর বেদনাটা ঠিক সহ্য করে উঠতে পারছে না। ফলস্বরূপ আসছে নানান নেতিবাচক চিন্তাভাবনা, নানান কিছু, যেসব চিন্তাভাবনা কাম্য নয় কারোরই। আয়রার কান্নার মাঝেই মৌমির চোখ যায় দরজার দিকে। আবৃত দাঁড়ানো, একদম শক্ত স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। মুখাবয়ব অত্যন্ত গম্ভীর দেখতে পাচ্ছে মৌমি। তারা বের হবার পর ফ্ল্যাটের দরজা আর বন্ধ করা হয়নি, ভেড়ারও ছিল শুধু। আবৃত কখন এসে দাঁড়িয়ে গেছে বুঝে আসলো না মৌমির। মৌমি একবার কান্নারত আয়রার দিকে তাকায় তো পর মুহূর্তেই আবৃতের দিকে। ভাবনায় আসে আয়রার কথা কি আবৃত শুনতে পেয়েছে? পেলেও কতটুকু? সে আয়রাকে সজাগ করতে আবৃতের নাম ধরে ডেকে উঠল। আচমকা আবৃত নাম নেওয়ায় আয়রা চমকে তাকালো পিছনে। দেখল আবৃতকে, হাতের মুঠো শক্ত করে একদম শক্ত স্থির হয়ে অবিচল দাঁড়িয়ে। চোখ মুখ অত্যন্ত গম্ভীর, অস্বাভাবিক এক কাঠিন্যতা নজরে আসলো আজ আয়রার, যা একদমই নতুন তার কাছে। সে চোখের পানি মুছে ঢোক গিলল। কতটুকু কথা শুনেছে মানুষটা, কখন থেকেই বা শুনছে? মৌমি উঠে দাঁড়িয়ে আবৃতের দিকে এগোতে গেল। আবৃত সম্পূর্ণ হয় না মৌমির কথা। আবৃত বোনকে কোনরূপ কথা সম্পূর্ণ করতে না দিয়ে হনহনিয়ে চলে গেল রুমের দিকে। আহাম্মক বনে গেল মৌমি। আয়রা নিজেও উঠে দাঁড়িয়েছে আবৃতের এহেন আচরণে। অজানা আশঙ্কায় ভয়ে বারংবার শুকনো ঢোক গিলছে। আজ মনে হচ্ছে মানুষটা রেগে গেছে অতিমাত্রায়, যথেষ্ট রকম রেগেছে, বেশ প্রকাশ্যে আসছে তা। শান্ত আবৃতের শান্ত ব্যবহারে স্পষ্ট সে রাগ। মৌমি নিজেকে সামলিয়ে বেশ ভালোই বুঝল ভাইয়ের সে রাগটা। নিশ্চয়ই আয়রার এরকম অবুঝপনা কথা পুরোটা শুনে ফেলেছে।
মৌমি আবৃতের যাওয়ার পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আনে আয়রার ওপর। অভিজ্ঞের ন্যায় আদেশ সূচক বলে ওঠে, দাঁড়িয়ে না থেকে রুমে যাও জলদি। সময়ের মধ্যে রাগটা ভেঙে নিও, নাহলে পরে তুমি কষ্ট পাবে। যাও। আয়রা যেন এটার অপেক্ষাতেই ছিল। মৌমির কথা শোনা মাত্র বিনা বাক্য ব্যয়ে প্রস্থান করে সেখান থেকে। ধীর পায়ে রুমের দিকে হাঁটা ধরে। দুরু দুরু বুকে রুমে গিয়ে কোনো দিক না তাকিয়ে দরজা চাপিয়ে দেয় নিঃশব্দে। এরপর সাহস নিয়ে পিছন ঘুরে তাকায়, তবে আবৃত নজরে আসে না কোথাও। আয়রা এদিক ওদিক দেখে, কোথাও নেই, ওয়াশরুমেও নেই। নিশ্চয়ই বারান্দায় তাহলে। আয়রা নীরবে বারান্দাতেই যায়। আবৃত আবছা অন্ধকারের মধ্যে শটান দাঁড়িয়ে। আয়রা গিয়ে নিঃশব্দে দাঁড়ায় আবৃতের পিছনে। আবৃত স্পষ্টই বুঝতে পারল তার অস্তিত্ব। পিছন ফিরল না, চাইল না ওর দিকে, বরং নিজেকে একই রকমভাবে ধরে রেখে গমগমে রাশভারী কণ্ঠে সাফ সাফ বলল, আগামী 2 দিন তুমি আমার সঙ্গে কথা বলবে না। বিস্মিত হল আয়রা। চোখের আকৃতি বড় বড় করে চাইল আবৃতের দিকে। বক্ষে কম্পন ধরিয়ে দিল আবৃতের তীরের মতো বলা বাক্যটি। পাতলা ঠোঁট জোড়া চেপে নিজেকে সামাল দিতে ওড়না কোণ চেপে মুঠো করে ধরল শক্ত আঙুলে। কাপা কাপা গলায় আমতা আমতা করল, আমি সেভাবে কিছু বলিনি, আমার কথাটা শুনুন। আবৃতের মনোভাব পরিবর্তন হল না। আয়রার কথা শুনেও অবিচলভাবে অটুট রইল নিজের জায়গায়। পরিষ্কারভাবে শক্ত গলায় জানান দিল, বলছি না কথা না বলতে, রুমে যাও। আমার রুমে যাও তারিন। এতক্ষণ রাগ সংযত করে শক্ত গলায় কথা বললেও এ পর্যায়ে ধমকে উঠল আবৃত। ভেতরের রাগটা যেন চেয়েও দমাতে পারল না, সংযত করে রাখতে পারল না শত চেষ্টাতেও। আয়রা কেঁপে উঠল সে ধমকের সুরে। ফ্যাল ফ্যাল চোখে থমকে থ হয়ে দাঁড়িয়ে থাকল শুধু। চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। নড়ল না তবু এক চুল পরিমাণ। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকল নিজ জায়গায়, মাথা নিচু করে, ঠিক যেন কোনো অপরাধী। আবৃতের মধ্যে একটিবারও তাকালো না আয়রার দিকে, দেখল না ফুপিয়ে কান্নারত তার তারিনকে। কঠিন মানবের পরিচয় দিচ্ছে সে আজ, নিজের মতোই নিঃশব্দে নিশ্চুপে স্থির হয়ে দাঁড়ানো। আয়রাম নীরব থাকল, সময় নিল, নিজেকে প্রস্তুত করল। চোখের পানির বিন্দু বিন্দু কণাগুলো মুছে নিয়ে হুট করেই অবিশ্বাস্য কাজ করে বসল। আবৃতের রাগকে কোয়াক্কা না করে ওর সামনে গিয়ে জড়িয়ে ধরল ওকে। এমন পরিস্থিতিতে এমন কার্য নিছকই অপ্রত্যাশিত, অভাবনীয়। ফলস্বরূপ তাল হারিয়ে 2 পা পিছিয়ে গেল আবৃত, কিন্তু ঝাঁকি সামলে নিল মুহূর্তে। আবারও শক্ত গাছের ন্যায় স্থির দাঁড়াল। আগলে নিল না তবুও আয়রাকে, 2 হাতের মুঠো শক্ত করল বরং। অথচ আয়রা আবৃতের বুকে মাথা ঠেকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। আবৃতের বুকের শার্টের এক অংশ ভিজিয়ে দিতে দিতে ধরে আসা গলায় বলল, এভাবে কথা বলতে নিষেধ করবেন না তো দয়া করে, তাড়িয়ে দেবেন না নিজের থেকে, সহ্য করতে পারবো না আমি। তৎক্ষণাৎ উত্তর দেয় না আবৃত, সময় নিল। আয়রার মাথার ওপর দিকে মুখ ফিরিয়ে তাকালো অন্যদিকে, পরপর চোখের পলক ফেলে তারপর বলল, তুমি তো এটাই চাইছ। আয়রা আবৃতের কথায় তার বুকের মধ্যেই দুদিকে মাথা নাড়াল, অর্থ বোঝালো না বোধক। আবৃতকে আরও শক্ত করে জড়িয়ে বলতে লাগল, ভুল বুঝবেন না, আমার কথার অর্থ সেরকম ছিল না, মাফ করুন আমায়। আবৃত নিশ্চুপ, তবে 2 হাতে আয়রার কোমর জড়িয়ে ধরল এবারে। মেয়েটা কাঁপছে, শরীরের ভেতরের জ্বরটাও অনুভূত হচ্ছে আবৃতের। লোকমুখে শোনা যায় পুরুষ মানুষ কাঁদতে জানে না, তাদের চোখে পানি আসে না। অথচ আবৃতকে খুব কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারত এই পুরুষটির চোখের কোণে পানি হীরের মতো চিকচিক করছে, ঠিক যেন উজ্জ্বল কোনো নক্ষত্র তার চোখের কোণ জুড়ে। সুযোগ পেলেই গড়িয়ে পড়বে টুপ করে আর ভেঙে যাবে। আবৃত তবুও যেন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল, ঢোক গিলে থেকে থেকে বলল, মাফ চাইছ? চাইছি। অপরাধ তো কিছু করনি। করেছি, শুধু নিজের কথা পাতার অপরাধ করেছি, শুধু নিজের দিকটাই বলেছি। আবৃত থামল, মাথা কাত করে নিজ বুকের মধ্যে আয়রার মুখখানি দেখার চেষ্টা করে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে বুঝতে পারো না তারিন? তোমার প্রতি আমার অনুভূতি জানো না তুমি? তুমি কিভাবে এমন কিছু বলতে নিয়েছিলে? আয়রা মাথা তুলল একটু, বলতে নিল, আমি তো শুধু চাইছিলাম যেন ভবিষ্যতে। অর্ধেক কথাতেই আবৃত নিজ থেকে বিচ্ছিন্ন করে দাঁড় করালো ওকে। চেপে রাখা রাগটা যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠল। আগের মতোই আয়রার দিকে কড়া চোখে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, চুপ করো, যাও রুমে যাও। আমার রাগ সংযত হলে আমি আসবো। আয়রা এবারেই শুনল না কথা, অবাধ্য হল। আবৃতের দিকে 1 পা এগিয়ে পা উঁচু করে 2 হাত রাখল আবৃতের 2 গালে।
ভেজা চোখে কাপা কাপা কণ্ঠে বলল, আমি ভালোবাসি আপনাকে, ভীষণ রকম ভালোবাসি। আপনি কোনো কারণে কষ্ট পেলে সহ্য হয় না আমার, সেখানে আমার জন্য কষ্ট পাচ্ছেন আপনি। আমি কারণ আপনার কষ্টের, এটা আমি আমি কথা সম্পূর্ণ করে উঠতে পারল না আয়রা। বলতে বলতেই অতিরিক্ত কান্না এবং মানসিক চাপে জ্ঞান হারিয়ে বসল। হতভম্ব হলো আবৃত। পড়ে যেতে নিলে বিদ্যুতের গতিতে ওকে সামলে নিল। উদ্বিগ্ন কণ্ঠে লাগাতার ডাকতে লাগল, তারিন, তারিন, আয় তারিন, কি হলো তোমার? আয় মে। বলতে বলতেই কোলে তুলে নিল ওকে। রুমে যেতে যেতে গলার আওয়াজ বাড়িয়ে হাঁক ছাড়ল বোনকে। আপু, আপু এদিকে এসো তাড়াতাড়ি। মৌমি ড্রয়িং রুমেই ছিল বসে। টিভি চলছে, মুত্তাকি কাটুক দেখছে আর সে ফোন টিপছিল। এমন সময় আবৃতের উদ্বিগ্ন গলা পেয়ে কোনো রকম ফোন রেখেই এক প্রকার দৌড় দিল আবৃতদের রুমের দিকে। হুট করে কি হলো বুঝল না মুত্তাকি। মায়ের এভাবে দৌড়ে যাওয়ার দিকে কিছু সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে সেও দৌড় লাগালো পিছন পিছন। আবৃত তখন শুইয়ে দিয়েছে আয়রাকে। ঠান্ডা হাত দুটো ডলছে নিজের দু হাতের তালুতে। মৌমি আয়রার এ অবস্থা দেখে ব্যস্ত গলায় প্রশ্ন করল, কি হলো মেয়েটার? আবৃত নিজ কাজে ব্যস্ত থেকেই উত্তর দিল। জ্ঞান হারিয়েছে। ওপাশ থেকে মুত্তাকি উঁকি দিয়ে অস্থির গলায় ডেকে উঠল, মামিমণি, কি হয়েছে মামিমণির? মৌমি বলল। মামিমণি সেন্স হারিয়েছে, ডাইনিং থেকে পানি আনো তো। মৌমির বলতে দেরি হলো, মুত্তাকির দৌড় দিতে দেরি হলো না। সাত সাত দৌড়ে গেল সে পানি আনতে। এদিকে আবৃতকে সরিয়ে মৌমি বলল, সর, দেখতে দে আমাকে। আবৃত একটু সরে দাঁড়ালো, তবে আয়রার হাত ছাড়ল না। মৌমি পর্যবেক্ষণ করতে লাগল আয়রাকে। এর মধ্যেই মুত্তাকি হাফ গ্লাস পানি নিয়ে হাজির। ব্যস্ত গলায় বলল, এই যে পানি এনেছি। মৌমি ওর থেকে চট জলদি পানির গ্লাসটা নিয়ে নিল। হাতে একটু একটু করে পানি নিয়ে ছিটাতে লাগলো আয়রার চোখ মুখে। সময় গেল কতক্ষণ। আয়রার হুঁশ হল। আবৃতের বুক থেকে তৎক্ষণাৎ পাথর নেমে গেল যেন। আয়রার হাত ছেড়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। চিন্তিত গলায় জিজ্ঞেস করল, ঠিক আছে তুমি? মুত্তাকি বিছানার ওপর উঠে বসেছে ততক্ষণে। আয়রার পাশে ঘেঁষে বসে প্রশ্ন করল, মামিমণি, তোমার কি হয়েছিল? আয়রা ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে নাকাদ কণ্ঠে বলল, কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি। মৌমি ওকে ছেড়ে দাঁড়ালো। হতাশ গলায় বলে উঠল, শরীর অনেক দুর্বল, আমি খাবার আনছি। বলেই বেরিয়ে গেল সে রুম থেকে। আয়রা অসহায় চোখে আবৃতের দিকে তাকালে সে পরক্ষণেই দৃঢ় গলায় বলে উঠল, উঠে বসো, খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমাও। সময়টা মধ্যরাত, ঘন কালো অন্ধকার এবং অত্যাধিক গাঢ় নীরবতায় আচ্ছাদিত চারিপাশ। প্রাণের অস্তিত্ব বুঝাতে শুধু অনুভব করা যাচ্ছে চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ, জানান দিচ্ছে প্রাণের অস্তিত্ব। বাহিরে প্রকৃতি উত্তপ্ত গরম হলেও রুমের ভেতরকার পরিবেশ কৃত্রিম উপায়ে শীতল ঠান্ডা। ফলশ্রুতি নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমিয়ে রয়েছে দুজন মানবী। আয়রা নিজ ভরসাযোগ্য স্থান আবৃতের বুকে নিত্যদিনের অভ্যাসে পড়ে। আবৃত নিজেও তাকে পরম যত্নে বুকে আগলেই অতল গভীর ঘুমে মগ্ন। কিন্তু সে গভীর ঘুম তার স্থায়ী হয় না বেশিক্ষণ। রাতটা আরও গভীর হতেই আয়রা আকস্মিক আবৃতের বুক থেকে চিল্লিয়ে ধরফর করে উঠে বসে। অজানা আশঙ্কায় উন্মাদের মতো কাঁদতে থাকে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে তার শরীর। আয়রা আবৃতের বুক থেকে একটু নড়লেও সজাগ হয় আবৃত। সেখানে এহেন আকস্মিক ঘটনায় তার ঘুম পুরোপুরি ছুটে পালায় আতঙ্কে। আয়রা হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে, ফুপিয়ে কাঁদছে। আবৃত বিচলিত হয়। অস্থির চিত্তে আয়রাকে নিজের নিকটে টানে, শান্ত করতে চেষ্টা করে। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, তারিন, কি হয়েছে? শান্ত হও, দেখো আমি আছি। আয়রা আবৃতের কণ্ঠস্বর শুনে বুঝি একটু শান্ত হয়। মাথা নেতিয়ে ফেলে আবৃতের বুকে, তবে ফুপানো থামে না। আবৃত এক হাতে ওকে আগলে অন্য হাত বাড়িয়ে টেবিল লাইটটা জ্বালিয়ে দেয়। আবছা আলো ছড়িয়ে পড়ে পুরো রুমময়। আবৃত বুকের মধ্যখানে আয়রাকে দেখে নিয়ে ফের জিজ্ঞেস করে নরম কণ্ঠে, কি হয়েছিল? কোনো দুঃস্বপ্ন দেখছো? ভয় পেয়েছ? বলো আমাকে। আয়রা নিশ্চুপ। কোনো উত্তর আসে না তার কাছ থেকে, বরং গুটিয়ে যায় আবৃতের বুকের মধ্যে, যেন সুযোগ হলে বুকের ভেতরেই প্রবেশ করত। নীরবে ভিজিয়ে দিতে থাকে আবৃতের টি শার্ট। আবৃত কিছু সময় উত্তরের অপেক্ষা করে তপ্ত শ্বাস ফেলে। কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। শ্বাস প্রশ্বাস চলে অস্বাভাবিক তালে। মেয়েটার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, পাল্টে যাচ্ছে তার তারিন। দিন দিন মারাত্মক অবনতি হচ্ছে তার শরীরের। প্রথম সন্তান খোয়া গেছে তা যেন মেনেই নিতে পারছে না। মানসিক ও শারীরিক দুইভাবেই অত্যন্ত ভেঙে পড়েছে।
নিজ অনাগত সন্তান হারানোর বেদনা থেকে সামনের মেয়েটির এ বেহাল দশা বুক পোড়াচ্ছে আরও বেশি। অতিমাত্রায় পীড়া দিচ্ছে স্ত্রীর এহেন দশা। জরুরি ভিত্তিতে ডক্টর না দেখালেই নয়। আবৃত ভাবে মেয়েটাকে নিয়ে কাল আবারও একবার ডক্টরের কাছে যাবে। এভাবে বসে থাকলে চলবে না। আপনি আমাকে কখনো ছাড়বেন না তো? দূরে সরবেন না তো আমার কাছ থেকে? মেয়েলি কণ্ঠস্বরে ভাবনার ছেদ ঘটে আবৃতের। আয়রার কণ্ঠস্বর অত্যন্ত ভীতু এবং হতাশা মিশ্রিত শোনাল, যেন হারানোর ভয় জেকে ধরেছে মনে। ভয় পাচ্ছে সে। তার কান্না ভেজা কাঁপা কণ্ঠস্বরে এবং এহেন প্রশ্নে আবৃত চমকালো, থমকালো, কিংকর্তব্য বিমূঢ় হয়ে চাইল। সময় নিল স্ত্রী তার কি বলেছে বুঝতে। অন্তঃপর নিজেকে ধাতস্থ করল। প্রশ্নগুলো মস্তিষ্কে ঘুরপাক খেতেই সামলে ফেলল নিজেকে। গলা ভিজে পাল্টা প্রশ্ন ছুঁড়ল। এটা কেমন ধরনের প্রশ্ন তোমার তারিন? আয়রার ভাবাবেগ হল না, পরিবর্তন হল না তার মধ্যে কিছুর। আগের মতোই আবৃতের টি শার্ট অশ্রু কণা দ্বারা ভিজিয়ে দিতে দিতে দুর্বল কণ্ঠে বলল, প্রশ্ন করেছি, উত্তর দিন। আবৃত তা শুনে চোখ বুঝল এক মুহূর্তের জন্য। দীর্ঘশ্বাস টেনে বলতে লাগল, তোমার কেন মনে হলো আমি তোমায় ছাড়বো, দূরে সরবো তোমার থেকে? আমার যত্ন ভালোবাসা ঠিক কোথায় খামতি নজর আসলো তোমার? আয়রা মনোযোগী শ্রোতার মতো আবৃতের পুরো কথা শুনে অবলীলায় বলে উঠল, কোথাও নজরে আসেনি। তাহলে এমন প্রশ্ন কেন আসছে? আয়রার কান্নার বেগ বাড়ল। কান্দনরত গলাতেই বলল, আসছে, আপনি উত্তর দিন। তোমার থেকে কখনোই দূরে সরাতে পারবো না আমি তারিন। সে মনোবল আমি হারিয়েছি কোনো এক অজানায়। বদলে হয়েছে স্বার্থপর। তোমার ক্ষেত্রে আমি বড্ড স্বার্থপর হয়েছি। তোমাকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো না এক মুহূর্ত। আয়রার যেন মন গলল। ঠান্ডা স্থির হল অস্থির চিত্ত। বড় বড় করে নিঃশ্বাস নিয়ে চোখ বুঝল নিশ্চিন্তে। আবৃত মাথা কাত করে দেখল ওকে। কিছুক্ষণ কেটে গেল সেভাবেই। আয়রা বোধহয় ঘুমিয়ে গেল আবারও। তা দেখে আবৃত ফিসফিসানি আওয়াজে বলল, কেন বুঝতে পারছো না তারিন? তুমি একটু ভালো থাকলে আমি ভালো থাকবো, অথচ তুমি আমার কষ্টের কথা ভাবছো, আর আমি তোমার। আবৃত নিভৃতেই কিছু সময় কাটালো ওভাবেই, একান্তে। এরপর ধীরে সুস্থে আয়রাকে নিয়ে শুয়ে পড়ল। রাতটা তাদের পার হলো কোনো মতে। নতুন এক দিনের সূচনা হলো তখনই। তখন সকালের সময় 10টা। আয়রা নিশ্চুপে উদাসীন ভঙ্গিতে বসে রয়েছে বিছানায়। ধ্যান মগ্ন হয়ে রয়েছে কোথায়, দৃষ্টি অজানায়। কিছুক্ষণ আগে আবৃত বেরিয়ে গেছে কলেজের উদ্দেশ্যে, অথচ আয়রা এখনও একইভাবে বসে। কোনো হেলদোল নেই, কোনো ভাব প্রতিক্রিয়া নেই, নিশ্চল ভঙ্গিতে বসা। তারে গভীর নিশ্চল উদাসীনতা ভাঙতে ফোন নামক জড়বস্তুটি নিজস্ব আওয়াজ তুলে জানান দেয় তার অস্তিত্ব। আয়রার হুঁশ হয়। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকায়। দৃষ্টিসীমার মধ্যে খুঁজতে থাকে ফোনটি। আজকাল ফোন না বাজলে তা কোথায় পড়ে থাকে বুঝতে পারে না আয়রা। ফোনের প্রয়োজন পড়ে না নাকি খেয়ালে থাকে বোঝা বড় দায়। ফোনটি বেজেই চলেছে তখনও। আয়রা ফোনের খোঁজ করতে করতে তার দেখা পায় অদূরেই ড্রেসিং টেবিলের উপর। সে ধীর পায়ে সেথায় যায়। যন্ত্রের মতো হাতে তুলে নেয় ফোনখানা। ইতিখা বেগম ফোন দিয়েছে মেয়েকে, হয়তো খোঁজখবর নিতে। আয়রা মায়ের নাম্বার দেখেই যেন আরও হতাশ হল। মাকে জানানো হয়নি ব্যাপারটা। সে নিশ্চল ভঙ্গিতে ফোনটা রিসিভ করে কানে ধরে। তাৎক্ষণিক ওপাশ থেকে মায়ের কণ্ঠস্বর শুনতে পায় সে। কি রে, ফোন ধরতে এত সময় লাগে? কি করছিলি? আয়রা আনমনেই জবাব দেয়, এমনি বসেছিলাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই বল, কেমন আছিস? ভালো আছিস তোরা? আয়রা বিছানায় বসতে বসতে ছোট্ট করে জবাব দেয়, হুম। তোর শরীর ভালো আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? যত হোক ভেতরে আরেকজন বেড়ে উঠছে। আরেকজন, আরেক প্রাণ। ভাবতেই আয়রার চোখ ছলছল করে উঠল। আপনা আপনি এক হাত চলে গেল পেটে। নেই তো, আরেকজনের অস্তিত্ব তো নেই। আয়রা ফুপালো, নাক টানল। যথাসম্ভব চেষ্টা করল আওয়াজ না করার। সময় নিল। চোখ দুফোঁটা অশ্রু ঝরে পড়তেই তা মুছে ফেলার বৃথা চেষ্টা চালাল। ওপর পাশে মা। মায়ের মন মেয়ের শ্বাস প্রশ্বাসের শব্দেই যেন ধরে ফেলল মেয়ে তার কাঁদছে। হতবাক হল সে। একটু নিশ্চিত হতে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি কাঁদছিস আয়রা? আমার কেন যেন মনে হচ্ছে তুই কাঁদছিস। কি হয়েছে তোর? আয়রা তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না, বরং মায়ের স্নেহভরা এমন কথায় ভেতর থেকে নিজস্ব কষ্টরা আরও দলা পাকিয়ে আসল। শব্দ হলো একটু। ইতিখা আরও বিচলিত হয়ে পড়লেন। নাগা তার প্রশ্ন করলেন, তুই কাঁদছিস কেন আয়রা? কি হলো, কি হয়েছে? আয়রা উত্তর করল তখনই,
আম্মু, আমার ভেতরে প্রাণটা আর বেড়ে উঠবে না আম্মু। আমার ভেতরে আরেক প্রাণ আর নেই। সে আর বেড়ে উঠবে না, হারিয়ে গেছে সে। ওপাশের মানুষটি কি স্তব্ধ হলো? হলো বোধহয়। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না আর। আয়রা নিজেও আর কিছু না বলে ফোনটি কেটে দিল। কাটা ঘায়ে যেন নুনের ছিটা পড়েছে। সে ফোনটি পাশে ছুঁড়ে ফেলে হাউমাউ করে কেঁদে উঠল। কেন যে সে নিজেকে সামাল দিতে পারছে না বুঝে আসছে না তার। চেষ্টা করছে সামলে উঠতে, তবুও বারংবার মুখ থুবড়ে পড়ছে, বেসামাল হচ্ছে। যখন মনে পড়ে আবৃতের মুখখানি, তখন কষ্টগুলো আরও দ্বিগুণ হয়ে ধরা দেয়। তার জন্য মানুষটা কষ্ট পেল, অথচ তার জন্য নিজের কষ্টটুকু জাহির করতে পারছে না ঠিকঠাক মতো। কেন এমনটা হলো? মুত্তাকি হাতে একটি ব্যাডমিন্টন ব্যাট নিয়ে মামি মামি বলে ডাকতে ডাকতে এদিকটায় আসছিল হেলে দুলে। বেশ খুশমেজাজেই এসেছিল। মামিমুনির সঙ্গে খেলবে বলে, অথচ এসে দরজার সামনে দাঁড়াতেই মামিমুনির কান্না দেখে থেমে যায় সে। অবিশ্বাস্য চোখে তাকায় মামিমুনির দিকে। মামিমুনি কাঁদছে? তার মামিমুনি তো বাচ্চাদের মতো কাঁদছে। কেন কাঁদছে? কেউ মেরেছে? এখন কিভাবে শান্ত করবে সে? মুত্তাকি নানান ভাবনায় জর্জরিত হয়ে পিছন ঘুরে ছুটল মায়ের রুমে। মৌমি তখন নিজের ও ছেলের জামাকাপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ মুত্তাকির হুড়মুড় করে রুমে ঢোকায় চকিত নয়নে পিছন তাকালো সে। চমকে গেছে একদম। এত শব্দ করে ছেলেটা? মিশ্রিত স্বভাবের একেবারে। এই কখনো একদম শান্ত, ঠিক যেন অবৃতের কপি, আবার পর মুহূর্তেই অশান্ত। মৌমি নিজেকে ধাতস্থ করে ছেলেকে চোখ রাঙানি দিয়ে বলল, এভাবে কেউ আসে মুত্তাকি? তোমাকে না বলেছি শান্তভাবে চলাচল করতে? মুত্তাকি সে কথা পাত্তা দিল না। সে নিজের তাগিদ দেখিয়ে গড়গড় করে বলল, আম্মু, মামিমণি মামিমণি ভীষণ কাঁদছে তার রুমে। মৌমির বুঝে আসলো না, কপালে ভাঁজ ফেলে বলল, কি বলছো? তোমার মামিমণি কাঁদছে? হ্যাঁ আম্মু, মামিমণি বেডে বসে বসে কান্না করছে বাচ্চাদের মতো। আমিও ওভাবে কাঁদি না। মৌমি ভ্রুকুটি করে তাকালো ছেলের দিকে। নিজেই তো এক বাচ্চা, আবার বাচ্চাদের নিয়ে বলছে তাদের মতো করে কাঁদছে। কাঁদছে শব্দটাতেই আটকে গেল মৌমি হঠাৎ। হাতের মধ্যে মুত্তাকির শার্টটা বিছানায় ছুঁড়ে দ্রুত চলল আয়রার ঘরে। মেয়েটা আবারও কাঁদছে? এই তো সকালে ভালো ছিল। অবৃত থাকতেই ভালো মেয়ের মতো খাবার দাবার খেয়েছে। মৌমি চিন্তিত বদনে ছুটে চলল ভাইয়ের ঘরে। গিয়ে দেখতে পেল ছেলের কথাই সত্যতা। মিথ্যে বলেনি ছেলেটা। মৌমি দ্রুত এগিয়ে গেল, ব্যস্ত গলায় বলতে লাগলো, এই আইরা, কি হয়েছে? তুমি আবার কাঁদছো এভাবে? শরীর খারাপ করবে না? বলে নানানভাবে বুঝ দিল ভাইয়ের বউকে, একদম নিজের ছোট বোনের মতো করে। আয়রা বুঝল, শান্ত হল। মৌমি হতাশার শ্বাস টানল। এই মেয়েটার সঙ্গেই কেন এমন হতে হলো? কেন? দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই অবৃতের বাসায় দেখা মিলল তার শাশুড়ি, শ্যালিকা এবং সম্বন্ধীর। আয়রা তখন মুত্তাকির সঙ্গে মিলে বল খেলছে ফ্লোর জুড়ে। মুত্তাকির জোড়াজুড়িতেই তারে রূপ। দুজনেই বল নিয়ে ব্যস্ত একে অপরের দিকে ছুটতে। অবৃত ও মৌমি ভাই বোন মিলে বসে নিজেদের মতো কথা বলছি। সে সময় কলিং বেল বাজতেই মৌমি দরজা খুলে দেখতে পায় চেনা পরিচিত তিনটি মুখ। অপ্রত্যাশিত মেহমানদের আগমনে মৌমি অবাক হয়, তবে তার থেকেও খুশি হয় বেশি। সে স্বচ্ছন্দে তাদের স্বাগতম জানায়। তাদের খেয়ালে আসতেই অবৃত সম্মানের সহিত উঠে দাঁড়ায় বসা থেকে। ভদ্রতার সঙ্গে সালাম দেয় তাদের। ইতিখা সালামের উত্তর নেয়। মেয়ের জামাই ও মেয়ের ননদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অবৃত মৌমিও তাই। অবৃত বসতে বলে সকলেকে। ইতিখা বসেন। বসে অবৃত। মৌমি যায় কিচেনের দিকে। নাশতার ব্যবস্থা করতে হবে। তাওহিদ ও তাহিয়া এগিয়ে নিজেদের হাতের জিনিসপত্রগুলো টি টেবিলে রাখে। আয়রার তখনও খেয়াল হয়নি এদিকটায়। সে নিজের মতো ব্যস্ত মুত্তাকির সঙ্গে। তবে সকলের দৃষ্টি এবার তার দিকেই। ছোট্ট তাহিয়া বেশ বড় হয়েছে, তবে বোনের ক্ষেত্রে তার ভাব স্বভাব পাল্টায়নি একটুও। সে বোনকে দেখতেই ছুটে যায় সেখানটায়, ডাক দেয়, আপু। সঙ্গে সঙ্গে চুমুকিত নয়নে পিছু ফিরে তাকায় আয়রা। বোনকে দেখে অবাক হয়, দাঁড়িয়ে যায় চট করেই। মুখে তখন তার এক চিলতে হাসির দর্শন মিলে। উৎসাহে অবিশ্বাস্য সুরে বলে ওঠে, তুই? তাহিয়া বোনের অবিশ্বাস্য ভাব দূর করে আদমে জড়িয়ে ধরে তাকে। জানতে চায়, হ্যাঁ, কেমন আছো আপু? জানো তোমাকে কত মিস করি। আয়রা হাসে। তাহিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে তো বলি মনে করলেই চলে আসতে, তা আজ মনে করলে? তাহিয়া সরল স্বীকারোক্তি দিল, তুমি তো জানো আমার স্কুল কেমন করা। তারপরও কাল আমার ক্লাসে টেস্টে আছে, কিন্তু আম্মু আজকে আমাকে নিয়ে বাসায় যাওয়ার পথে হঠাৎ বলল এখানে আসবে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আয়রা বুঝল এটা সকালে তার সঙ্গে কথা বলার ফল। সে তাহিয়াকে নিয়ে এগিয়ে এসে বসল সোফায়, মায়ের সামনন বরাবর। ইতিখা দেখলেন মেয়েকে।
কত শুকিয়ে গেছে তার মেয়েটা। অবশ্য যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে তাতে এর থেকে ভালো কিছু আশা করা নেহাত বোকামি। তবে তার একটু মনক্ষুণ্ণ হয়েছে, সে থেকেই প্রশ্ন ছুড়ল। কদিনের ঘটনা এটা? আমি কি আজকে ফোন না দিলে জানতে পারতাম এটা আদেও? আয়রা নিঃশব্দে মাথা নিচু করে নিল। ইতিখা বুঝলেন, এ ব্যাপারে কথা বাড়ালেন না আর। কথা টানলে মেয়েটা কষ্ট পেতে পারে। সকালে ফোনের মধ্যে কান্নাতেই তার বুকটা এফোর ওফোর করে তুলেছিল। আর না কাঁদুক, কথাবার্তা চলতে থাকলো তাদের নানান প্রসঙ্গে। সময় গড়িয়ে গেল। ইতিখারা চলে গেলেন সন্ধ্যার পর। তাওহিদ বোনকে নিতে চাইলেও ইতিখাটা করেন না। মেয়ের এ সময় তাদের সাপোর্টের থেকে তার শ্বশুরবাড়ির লোকজনদের সাপোর্টটা বেশি দরকার। তাতেই দ্রুত স্বাভাবিক হবে মেয়েটা। কেটে যায় মাঝখানে 2 দিন। আয়রার শরীরটা এ কদিনে সুস্থ হয়েছে বেশ। অনাকাঙ্ক্ষিত দুঃখটা সয়ে এসেছে অনেকটাই। একেবারে স্বাভাবিক না হতে পারলেও অস্বাভাবিক নয় আর একদম। মোটামুটি ভালো আছে এখন আয়রা। সেদিন বিকেলবেলার সময়। ঘড়ির পাতায় সময়টা 4টা কি 4:30। আবৃত তখন ঘুমে, অথচ ড্রয়িং রুম থেকে মুত্তাকির চিল্লাচিল্লির আওয়াজ আসছে ভেসে। বাচ্চা কণ্ঠের আওয়াজ এত সুচালো এবং তীক্ষ্ণ যা ঘুমে থাকতেই আবৃতের কানে এসে বাড়ি খাচ্ছে বারংবার, খুবই তীব্রভাবে। ফলস্বরূপ ঘুম ছুটে যায় তার। কলেজ থেকে এসে গোসল সেরে খাইদাই করে বিছানায় গাড়েলিয়ে দিয়েছিল একটু। কখন যে চোখ দুটি লেগে এসেছিল বুঝেই আসে না। আবৃত ঘুম ছাড়িয়ে চোখ মেলে তাকায়। প্রথমেই তার দৃষ্টি যায় নিজের বাম পাশের খালি জায়গায়। ঘুমানোর আগে আয়রা ছিল পাশেই। বলা যায় আয়রাকে নিয়েই শুয়েছিল আবৃত। মেয়েটাকে বলেছিল ঘুমানোর কথা, অথচ এখন দেখতে পাচ্ছে মেয়েটা নেই পাশে। কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারেনি। এখন নিশ্চয়ই ড্রয়িং রুমে বাচ্চাটার সঙ্গে করছে কিছু। তপ্ত শ্বাস ফেলে উঠে বসে আবৃত। তার ফোন নামক জড়বস্তুটি বুঝি এটার অপেক্ষাতেই ছিল। বস্তুটি কৃত্রিম আওয়াজ তুলে বেজে ওঠে সশব্দে। আবৃত শুনল সে আওয়াজ। তাতে কোনো ভাবান্তর হলো না তার মধ্যে, বরং কতক্ষণ চুপসানো চোখে সেদিকে তাকিয়ে থাকল। কতক্ষণ একইভাবে থেকে এরপর ফোনটা হাতে নেয় সে। দেখতে পাই ফিরোজ লেখা নামটা জলজল করছে। আবৃত তার নাম দেখে নিঃসংকোচে রিসিভ করে ফোন। কানে ধরে স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।